হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এর 23-10-2024 থার্ড শিফট। 23-10-2024 থার্ড শিফটে এমটিএস যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। এটা আজকের ক্লাস নম্বর 33। তো ক্লাসে শুরু করার আগেই তোমাদেরকে বলি, তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি বা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো, তো অবশ্যই বলবো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে ফেলো। তারপরে ক্লাসের শেষে তোমরা কিন্তু টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বা এই ক্লাসের ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। ওই লিঙ্ক থেকে টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবে। টেলিগ্রামে তোমরা ক্লাসের নোটিফিকেশান, বিভিন্ন নোটস, তাছাড়া বিভিন্ন জব রিলেটেড আপডেট, সমস্ত রকমের জব রিলেটেড আপডেট তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে একদম। তার সঙ্গে সঙ্গে এক্সাম রিলেটেড আপডেটও কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা সব থেকে তোমাদের ইম্পর্টেন্ট, যেটা প্রয়োজন তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত প্রকার আপডেট আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন করে যাবে। তো চলো এখন শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে না, নিম্নলিখিত সঙ্গীতজ্ঞদের মধ্যে কে আকবরের নবরত্ন সভার সদস্য ছিলেন? আকবরের নবরত্নের সভার সদস্য ছিলেন কে? না, অপশান নাম্বার 2 এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার, তানসেন। তানসেন ছিলেন। তারপরে দেখো এখানে এখানে যেটা তোমাদেরকে আরও ভালো করে মনে রাখতে হবে এই নোটসগুলো। তানসেন রামতনু নামে পরিচিত ছিলেন। তিনি মুঘল সম্রাট আকবরের দরবারে নবরত্নের মধ্যে এক রত্ন ছিলেন। হরিদাস ছিলেন সঙ্গীতজ্ঞ সঙ্গীতশিল্পী তানসেনের গুরু। হরিদাস তানসেনের গুরু ছিলেন। তানসেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন। এটাও ভালো করে মনে রাখো, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন তানসেন। তানসেন সম্মান মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রবর্তিত একটি পুরস্কার। যেহেতু মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্য মধ্যপ্রদেশ সরকার এই তানসেন সম্মান বলে একটা পুরস্কার কিন্তু দিয়ে থাকে। তো এই নোটসগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের সঙ্গীত মেইতেই ভাষায় সঞ্চালিত হয়? মেইতেই ভাষায় সঞ্চালিত হয় কোন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত? তো আমরা গতদিনই তোমাদেরকে একটা ক্লাস দিয়েছিলাম এই নৃত্য থেকে কিন্তু আমরা 60খানা এমসিকিউ আলোচনা করেছি। 60খানা এমসিকিউর পাশাপাশি ওখানে কি আলোচনা করা হয়েছে, যে আমাদের শাস্ত্রীয় যে সঙ্গীতগুলো রয়েছে 8খানা, সেগুলোর একদম সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করেছি। তার পাশাপাশি যে উপজাতি নৃত্যগুলো রয়েছে সেগুলো নিয়ে একদম সম্পূর্ণ ডিটেলসে ক্লাসগুলো করা রয়েছে। ওই ক্লাসটা যারা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই ক্লাসটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটাকে দেখে আসবে। এটার সঠিক অ্যান্সার কী হবে না, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2 মণিপুরি। মণিপুরি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই মণিপুরি নৃত্য নিয়েও আমরা সেখানে আলোচনা করেছি। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। জীবন সংগ্রাম থেকে জীবনের সাফল্য অর্জনকে ফুটিয়ে তোলা এমন একটা আত্মজীবনী হলো রানিং ফর মাই লাইফ, ওয়ান লস্ট বয়েজ জার্নি ফ্রম দ্য কিলিং ফিল্ডস অফ সুদান টু দ্য অলিম্পিক গেমস। তো এটা হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে এটি লিখেছেন? এই যে আত্মজীবনীটা, এটা কে লিখেছেন? রানিং ফর মাই লাইফ, ওয়ান লস্ট বয়েজ জার্নি ফ্রম দ্য কিলিং ফিল্ডস অফ সুদান টু দ্য অলিম্পিক গেমস। এই আত্মজীবনীটা কার? না, এই আত্মজীবনীটা হচ্ছে লোপেজ লোম। লোপেজ লোমের আত্মজীবনী। তারপরে দেখো 4 নম্বর, লৌহ যুগ সম্পর্কে নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সত্য? 3টে বিবৃতি এখানে দেওয়া রয়েছে, এই 3টে বিবৃতির মধ্যে কোনটা সত্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো এখানে হচ্ছে 1 আর 2, 1 আর 2 নম্বর বিবৃতি সত্য রয়েছে। 1 নম্বরে কি রয়েছে না, বৃহৎ শহরগুলির প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখযোগ্য উদ্ধৃতের ভিত্তিতে, আর চিত্রিত ধূসর পাত্র ছিল এই যুগের সঙ্গে সম্পর্কিত সেরামিক। চিত্রিত ধূসর পাত্র ছিল এই যুগের সঙ্গে সম্পর্কিত সেরামিক। তারপরে 5 নম্বর, কোণার্কের সূর্য মন্দির। কোণার্কের সূর্য মন্দির মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির এবং অযোধ্যার সম্প্রতি নির্মিত রাম মন্দির, এইগুলোই মন্দির স্থাপত্যের কোন শৈলীতে নির্মাণ করা মন্দিরের উদাহরণ বলো? কোণার্কের যে সূর্য মন্দির রয়েছে বা মধ্যপ্রদেশে যে খাজুরাহো মন্দির রয়েছে, তাছাড়া অযোধ্যায় যে রিসেন্ট রাম মন্দির যে তৈরি হয়েছে, তো এগুলো কোন শৈলীতে স্থাপত্য করা হয়েছে? তো এগুলো করা হয়েছে সব নাগারা শৈলীতে নির্মাণ করা হয়েছে।
ব্যাডমিন্টনে ধার বরাবর নেটটি ভূপৃষ্ঠ থেকে কত উপরে অবস্থান করে? প্রিভিয়াস ইয়ারের ক্লাসে আমরা আগের 32 নম্বর ক্লাসে আমরা এটা করেছি, সেখানে ওই কোশ্চেনটা ছিল। তো এটা এখানে সঠিক অ্যান্সার আসবে 5.1 ফুট, বা অপশানে যেমন আগের দিন অপশানে কত ছিল, 5 ফুট ছিল, তাই কি না? তো একই। কেন্দ্রে ব্যাডমিন্টন নেটের উচ্চতা হলো 5 ফুট। আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন অর্থাৎ আইবিএফ, বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নামে পরিচিত, এটি 1934 সালে গঠিত হয়েছিল। আর এর দৈর্ঘ্য আর প্রস্থটা দেখে নাও। কোর্টের দৈর্ঘ্যটা হচ্ছে 13.40 আর প্রস্থটা হচ্ছে 6.10 মিটার। আর জালটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে এবং এর উচ্চতা প্রান্তে 1.55 মিটার এবং কেন্দ্রে 1.524 মিটার হয়। তারপরে চলে যাও 7 নম্বরে। ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে সমতার অধিকারের উল্লেখ রয়েছে? সমতার অধিকারের উল্লেখ রয়েছে, এটা অনুচ্ছেদ 14 থেকে 18। অনুচ্ছেদ 14 থেকে 18তে সমতার অধিকারের উল্লেখ রয়েছে। তারপরে নিচের ড্যাশ ছিলেন বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি আলাউদ্দিন হাসান বাহমন শাহ উপাধি ধারণ করেছিলেন? বলো, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন হাসান গঙ্গু বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর এই আলাউদ্দিন হাসান বাহমন শাহ উপাধি পেয়েছিলেন কে? হাসান গঙ্গু। অপশান নাম্বার 4 তাহলে আমাদের এখানে হয়ে যাবে সঠিক আনসার। নিম্নলিখিত কোন বছরে ভারত মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল? কোন বছর ভারত মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল? সঠিক অ্যান্সার 2016 সালে আয়োজন করেছিল। এছাড়া এখানে দেখে নাও, এইটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ 1937 সালে ইংল্যান্ড আয়োজিত হয়েছিল, ইংল্যান্ডে 1973 সালে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ কবে হয়েছিল? 1973 সালে। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। 2016 সালে যে আমাদের ভারতে হয়েছিল, সেখানে একটু দেখে নাও। বিজয়ী হয়েছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, রানার্স আপ হয়েছিল অস্ট্রেলিয়া। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল স্টাফানি টেলর, আর সর্বাধিক রান সংগ্রহকারী ছিল স্টাফানি টেলর, আর সর্বাধিক উইকেটধারী ছিল লেই কাসপারেক, সোফি ডিভাইন, আর হচ্ছে দিনদ্রা ডটিন। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুরু কে কল্যাণ সুন্দরম পিল্লাই নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর একজন বিশারদ? তো দেখো, নৃত্য থেকে আমি আগে সেই ক্লাসে বলে দিয়েছিলাম যে 1 থেকে 2 কোশ্চেন তোমরা কিন্তু নৃত্য থেকে পেয়ে যাবে। কারা কোন নৃত্যের সাথে যুক্ত, সে নামগুলো, ইম্পর্টেন্ট নাম, সেগুলো আমরা ওখানে আলোচনা করেছি। এই জন্য বলছি যে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে আসবে। তো এটা সঠিক অ্যান্সার হবে ভারতনাট্যম কে কল্যাণ সুন্দরম পিল্লাই ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো, নতুন যদি ভিজিট করে থাকো, এই ধরনের MTS এর ক্লাস যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। কারণ আমরা এখানে তোমাদের MTS রিলেটেড সমস্ত GK নোটস আমরা কিন্তু এইভাবে একের পর এক ফ্রি ক্লাস তোমাদেরকে দিয়ে যাব। আর এই ক্লাসের PDF তোমরা যদি নিতে চাও, তাহলে আমাদের MTS ব্যাচে তোমাদেরকে যুক্ত হতে হবে। আমাদের MTS ব্যাচ অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে। MTS ব্যাচে যুক্ত হতে গেলে তোমাদেরকে 199 টাকা পেড করতে হবে। 199, মাত্র 199 টাকায় তোমরা MTS এর সমস্ত প্রকার নোটস পেয়ে যাবে। GK, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত প্রকারের নোটস কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে। ওখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই 4খানা PDF হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। বাকি নোটস আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, MTS স্টুডেন্টদের জন্য প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখান থেকে আর বাকি PDFগুলো তোমরা কালেক্ট করে নিতে পারবে। সেখানে ইতিমধ্যে অনেক নোটস দেওয়া রয়েছে। এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স 2024 তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো। 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু ওই প্রাইভেট টেলিগ্রামে পেয়ে যাবে। এছাড়া আমরা যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলোরও PDF, ম্যাথ, রিজনিং এগুলোর PDFও কিন্তু ওখানে দেওয়া হয়েছে। তোমরা ওগুলো গিয়ে কালেক্ট করে নিতে পারবে। তো যদি নিতে চাও তো দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার চলো দেখে নিই 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে? স্বামী সরজানন্দ সরস্বতীর সভাপতিত্বে ড্যাশ সালে এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়?
স্বামী সরজানন্দ সরস্বতীর সভাপতিত্বে কত সালে এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 2, 1936 সালে। তো এখান থেকে আরো কিভাবে কোশ্চেন আসতে পারে দেখো, যে কার সভাপতিত্বে লখনৌতে 1936 সালে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? তাহলে অবশ্যই নামটা মনে রাখবে, স্বামী সরজানন্দ সরস্বতীর সভাপতিত্বে। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, সালফার হেক্সাফ্লোরাইডের রাসায়নিক সংকেত। সালফার হেক্সাফ্লোরাইড, তো হেক্সা মানে কত? 6। হেক্সাফ্লোরাইড মানে এফ 6টা থাকবে, সালফার এস, তাহলে SF6 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে 13 নম্বর কোশ্চেন, ভারত থেকে আমদানিকারক দেশে কোন ধরনের চা প্রচুর পরিমাণে রপ্তানি হয়? ভারত থেকে আমদানিকারক দেশে কোন ধরনের চা প্রচুর পরিমাণে রপ্তানি হয়? তো সেটা হচ্ছে ব্ল্যাক টি, মানে কালো যে চাটা, সেটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে রপ্তানি করা হয়। নিম্নোক্ত কোন নেতা সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় লাঠির আঘাতে মৃত্যুবরণ করেন? সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লাঠির আঘাতে মৃত্যুবরণ করেন তিনি হচ্ছেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় অপশন নম্বর 1 সঠিক অ্যান্সার। এখান থেকে দেখে নাও সাইমন কমিশন, যেটা 1928 সালে ভারতে এসেছিল। সাইমন কমিশন ছিল 7 জন ব্রিটিশ সংসদ সদস্যের একটি দল, যা 1928 সালে ভারতে পাঠানো হয়েছিল সংবিধান সংস্কার পর্যালোচনা করার জন্য। এটি নেতৃত্বে ছিলেন স্যার জন সাইমন এবং এটি আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান স্ট্যাচুটরি কমিশন নামে পরিচিত ছিল। তো এই নোটসগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর সাইমন কমিশন কবে ভারতে এসেছিল, এটা সালটা অবশ্যই মনে রাখো 1928 সালে। রিসেন্ট জিডি 2024-এও কিন্তু এইটা এসছে এই কোশ্চেনটা। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, নিস্তা, NISHTHA, তো এর পূর্ণরূপ কি? তো পুরো নামটা, এত বড় নাম তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, না রেখে কোনো উপায় নেই। এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট। অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক আনসার। অপশান নাম্বার 4 তোমাদের দেখার দরকার নেই। এখানে আমি কি করেছি, মানে বাংলা উচ্চারণ এবং ইংলিশ উচ্চারণ, মানে ইংলিশ এবং বাংলা দুটো একসঙ্গে লেখা রয়েছে, তার জন্য অপশানটা একটু বড় হয়ে গেছে। তারপরে দেখো 16 নম্বর, মিজো সংস্কৃতি এবং ঐতিহ্যের গৌরব উদযাপন করতে মিজোরামে ড্যাশ দিনের জন্য ভাংপুই কুট উৎসবের আয়োজন করা হয়। মিজো সংস্কৃতি ও ঐতিহ্যের গৌরব উদযাপন করতে মিজোরামে ড্যাশ দিনের জন্য ভাংপুই কুট উৎসব আয়োজন করা হয়। তো উৎসব থেকেও কিন্তু আমরা ক্লাস দেব, আগে ক্লাস দিয়েছি, প্লে লিস্ট রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো। আবার তোমাদেরকে আবার একটা ক্লাস আমরা অবশ্যই উৎসব থেকে কিন্তু দেবো, যেমন নৃত্য থেকে দিয়েছি তেমন উৎসব থেকেও কিন্তু একটা ক্লাস দেব। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 2, দুদিনের জন্য। দুদিনের জন্য ভাংপুই কুট উৎসবের আয়োজন করা হয়। তারপর দেখো স্তম্ভ দুটি মেলাতে হবে, এ আর বি দুটো স্তম্ভ দেওয়া রয়েছে। একটা এ তে কি দেওয়া রয়েছে না হচ্ছে উদ্ভিদ গোষ্ঠী, আর বি তে দেওয়া রয়েছে তার উদাহরণ। তো প্রথমে বায়োফাইটা, তো বায়োফাইটার উদাহরণ কোনটা হবে? বায়োফাইটার উদাহরণ, বায়োফাইটা হচ্ছে মস। আর টেরিডোফাইটা হচ্ছে সেলাজিনেনা। ব্যক্তবীজির উদাহরণ হচ্ছে পাইন, আর গুপ্তবীজি হচ্ছে গোলাপ। তাহলে হলো, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা হচ্ছে, কার সঙ্গে মিলছে দেখো, একের সঙ্গে সি, 2 এর সঙ্গে ডি। আচ্ছা, অনেকগুলোতে এই দুটো অপশানে 2 এর সঙ্গে ডি দেখতে পাচ্ছি, আর 3 এর সঙ্গে বি, 3 এর সঙ্গে বি রয়েছে, সেটা এই যে অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে 18 নম্বর কোশ্চেন, যখন জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ উদ্বেগজনকভাবে হ্রাস পায় তখন এই অবস্থাকে ড্যাশ বলা হয়? জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ উদ্বেগজনকভাবে হ্রাস পায় তখন এই অবস্থাকে বলা হয় হাইপোক্সিয়া বলা হয়। কুদুমশ্রী একটি দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়ন কর্মসূচি। কুদুম্বশ্রী, তো ভারতের কোন রাজ্যে এই কর্মসূচিটি কাজ করে?
তো এটা কাজ করে হচ্ছে ভারতের কেরালাতে এটা কাজ করে। এই কর্মসূচিটা রয়েছে। বিখ্যাত পাহাড়ি শহর রানীক্ষেত কোন পর্বতে অবস্থিত? রানীক্ষেত এটা কোথায় রয়েছে? এটা রয়েছে হিমালয় রয়েছে। রানীক্ষেত উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলার একটি পাহাড়ি শহর এবং ছাউনি শহর। উত্তরাখণ্ড রাজ্য, এটাও মনে রাখো। কোন জেলা? আলমোড়া জেলার। তারপরে দেখো 21 নম্বর, বিলুপ্ত প্রাণীদের বিষয়ে গবেষণা করতে গবেষণা করতে কোন বিশেষ অধ্যয়ন করা হয়? বলো কোনটা? জীবাশ্মবিদ্যা, হিমবিদ্যা, রত্নবিদ্যা, অর্থনৈতিক ভৌত? তো অবশ্যই সঠিক আনসার আসবে বিলুপ্ত প্রাণীদের যদি করতে হয় তাহলে সেটাকে হচ্ছে সেই বিদ্যাটাকে বলা হয় জীবাশ্মবিদ্যা। অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 22 নম্বর, ভারতের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে নিম্নোক্তদের মধ্যে কে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক আনসার। ভারতের কার্যবাহক প্রধান বিচারপতির নিয়োগ ভারতীয় সংবিধানের 126 ধারা দ্বারা পরিচালিত হয়। ভারতের কার্যবাহক প্রধান বিচারপতির নিয়োগ ভারতীয় সংবিধানের কত ধারা? 126 ধারা দ্বারা পরিচালিত হয়। 23 নম্বর, পর্যায়ক্রমিক শ্রম বাহিনী সমীক্ষা 2023 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 15 বছর বা তার বেশি বয়সীদের জন্য শহরাঞ্চলে সর্বোচ্চ বেকারত্বের হার রেকর্ড করেছে? শহরাঞ্চলে সর্বোচ্চ বেকারত্বের হার রেকর্ড করেছে হিমাচল প্রদেশ হবে সঠিক অ্যান্সার। 24 নম্বর, জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক MPI বেসলাইন রিপোর্ট হিসাবে গণনা করতে নিম্নলিখিত ডেটাগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয়েছিল? কোনটা ব্যবহার করা হয়েছিল? অপশন নাম্বার 1 জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা NFSHS4 জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা ব্যবহার করা হয়েছিল। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, কেন্দ্রীয় বাজেট 2023-24-এ কতগুলি ব্লককে আয়ত্তাধীন করে একটি এসপিরেশনাল ব্লকস প্রোগ্রাম চালু করা হয়েছে? কতগুলো ব্লক? 500খানা ব্লককে আয়তায় নিয়ে চালু করা হয়েছিল। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো যারা এখনো লাইক করতে বাকি রয়েছে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, দেরি করো না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের কিন্তু জিকে ক্লাস যত ধরনের তোমাদের ক্লাস লাগবে আর রিসেন্ট আপডেট অনুযায়ী যে ধরনের তোমাদের কোশ্চেন প্রয়োজন সেই ধরনের কোশ্চেন দিয়েই তোমাদেরকে ক্লাস করানো হবে। তোমরা ইতিহাস ভূগোলের ক্লাস দেখতে পারো, সেখানে কিন্তু বা আমাদের যে বুক অ্যান্ড অথার যে ক্লাসটা করিয়েছি দেখতে পাবে যে ক্লাসগুলো কীরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলো রাখা হয়েছে। তো এই ধরনের ক্লাস কিন্তু করানো হবে তোমাদেরকে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকতে হবে। ওখানে সমস্ত কিছু তোমরা আপডেট পেয়ে যাবে। এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমরা আমাদের টেলিগ্রামে সবার আগে পেয়ে যাবে। জব রিলেটেড আপডেট ওখানেও পেয়ে যাবে। আর আমাদের ব্যাচে যদি যুক্ত হতে চাও, MTS এর ব্যাচে, MTS 2025 ব্যাচে যুক্ত হতে গেলে তো অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। বা শুধুমাত্র যদি না ব্যাচে যুক্ত হতে চাও, যে শুধু মনে হচ্ছে তোমার যে আমাদের MTS এর প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফটা এটাই নেবে বা শুধু MTS 2024-এর পিডিএফ নেবে, তো সেটাও নিতে পারো। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।